আজ শনিবার ১১ এপ্রিল ২০২৬। আমাদের আজকের এই বিশেষ ইনডেপথ আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা কিন্তু বেশ অন্যরকম। মানে শেয়ার বাজারে আসলে সবচেয়ে সফল কারা? হ্যাঁ, খুব দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন। সাধারণ যুক্তিতে তো মনে হতেই পারে যে যাদের আইকিউ সবচেয়ে বেশি কিংবা যারা খুব মেধাবী তারাই হয়তো বাজার কাঁপাচ্ছেন, তাই না? একদম তাই। যারা জটিল অঙ্ক খুব সহজে মিলিয়ে ফেলতে পারেন, আমরা তো ভাবি তারাই বিনিয়োগে সবচেয়ে ভালো করবেন। কিন্তু পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ঠিক, মানে ডেটা দেখলে সত্যি অবাক হতে হয়। দেখা যাচ্ছে যে বিশ্বের অত্যন্ত বুদ্ধিমান মানুষেরাও আর্থিক লেনদেন করতে গিয়ে মাঝে মাঝে মানে এমন সব বোকামি করেন যা সাধারণ জ্ঞানে প্রায় অবিশ্বাস্য। ঠিক বলেছেন। মানে মানুষের মস্তিষ্ক যা কিনা রকেট সায়েন্স বা কোয়ান্টাম ফিজিক্স বুঝতে সক্ষম, তা টাকার ব্যাপারে এসে এত অযৌক্তিক আচরণ কেন করে? এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। শাস্ত্রের ওপর একটা বিশাল গবেষণাপত্র, তার সাথে আছে মার্ক ডগলাসের সেই বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোন এর সারাংশ। আর এর পাশাপাশি ট্রেডিং সাইকোলজি নিয়ে বেশ কিছু বিশেষজ্ঞ আর্টিকেল তো থাকছেই। তবে আজকের এই আলোচনার লক্ষ্য কিন্তু শুধু বাজারের গ্রাফ বা ব্যালেন্স শিট বিশ্লেষণ করার নয়। একদমই না। আমাদের মূল মিশন হচ্ছে মানব মনস্তত্ত্বের একদম গভীরে প্রবেশ করা। মানে আমরা আসলে বুঝতে চাই যে বিনিয়োগের মতো একটা চরম অনিশ্চিত পরিবেশে আমাদের নিজেদের মস্তিষ্কই কিভাবে আমাদের সাথে সারাক্ষণ প্রতারণা করে চলেছে। ঠিক, এই জায়গাটাতে আমাদের মানসিক সফটওয়্যারে কিছু অন্তর্নিহিত বাগ বা ত্রুটির কথা আসে। আজকে আমরা যৌক্তিকভাবে বিশ্লেষণ করব যে এই ত্রুটিগুলো কিভাবে কাজ করে আর কিভাবে সেগুলো সারিয়ে তুলে একটা কার্যকরী মানসিক কাঠামো তৈরি করা যায়। দারুণ! তো চলুন বিষয়টা একটু খুলে বলি। প্রথাগত অর্থনীতি বা ট্রেডিশনাল ইকোনমিক্স তো একটা বেসিক অনুমানের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই পুরনো ধারণা। তারা ধরে নেয় মানুষ হচ্ছে পুরোপুরি যৌক্তিক প্রাণী বা র্যাশনাল অ্যাক্টর। ঠিক, মানুষ সবসময় সব তথ্য বিশ্লেষণ করবে আর ঠিক এমন সিদ্ধান্তই নেবে যাতে তার সবচেয়ে বেশি আর্থিক লাভ হয়। কিন্তু বাস্তব দুনিয়া কি আসলে তা ঘটে? বিশেষ করে যখন পকেটের টাকা ঝুঁকির মুখে থাকে। একদম। তখন কি মানুষ আসলেই এতটা লজিক্যাল আচরণ করে? যদি আমরা লজিক্যাল নাই হয়ে থাকি, তবে কষ্টার্জিত টাকা বিনিয়োগ করার সময় আমরা আসলে নিজেদের অজান্তে করছিটা কি? এই জায়গাটিতেই সিএফএ গবেষণাপত্রটি প্রথাগত অর্থনীতির ওই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। গবেষণায় খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে বিনিয়োগকারীরা নিয়মিতভাবে কিছু নির্দিষ্ট আচরণগত পক্ষপাত বা যাকে বলে বিহেভিয়ারাল বায়াস এর শিকার হন। ওয়াও! আচ্ছা, এটার কোনো স্পেসিফিক উদাহরণ আছে কি? হ্যাঁ, এর একটা খুব চমৎকার আর পরিচিত উদাহরণ হচ্ছে ডিসপোজিশন এফেক্ট। মানে এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে বিনিয়োগকারীরা তাদের লাভে থাকা শেয়ারগুলো খুব দ্রুত বিক্রি করে দেন। ও আচ্ছা, লাভের টাকাটা তাড়াতাড়ি পকেটে ভরতে চায় আর কি। ঠিক তাই, কারণ তারা ওই লাভের আনন্দটুকু এখনই পেতে চান। মস্তিষ্ক খুব দ্রুত একটা বিজয়ী অনুভূতি বা ডোপামিন রিলিজ পেতে চায়। কিন্তু অন্যদিকে মজার ব্যাপারটা খেয়াল করুন। কি রকম? যে শেয়ারগুলো বড়সড় লোকসানে আছে সেগুলো কিন্তু তারা মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে রাখেন। সিরিয়াসলি? কিন্তু কেন? লোকসান হচ্ছে দেখলে তো আরও আগে বিক্রি করে দেওয়া উচিত। কারণ অবচেতন মন এই অবাস্তব আশা করতে থাকে যে দাম আবার বাড়বে। তারা আসলে লোকসানের বাস্তবতাটা মেনে নিতে চায় না। এই ডিসপোজিশন ইফেক্টের বিষয়টা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা সাধারণ অভিজ্ঞতার সাথে খুব মিলে যায়। ধরুন, কেউ একজন অনেক টাকা খরচ করে খুব দামি ব্র্যান্ডের একজোড়া জুতো কিনল। হ্যাঁ, খুব ভালো একটা উদাহরণ। জুতোটা পরলেই পায়ে প্রচণ্ড ব্যথা হয়, ফোস্কা পড়ে যায়। তবুও সেই জুতোটা ফেলে দিচ্ছে না বা কাউকে দিয়েও দিচ্ছে না। কেন? শুধু এই কারণে যে জুতোটা কিনতে তার অনেকগুলো টাকা খরচ হয়েছে। একদম নিখুঁত একটা অ্যানালজি। অর্থশাস্ত্রের ভাষায় একে অনেক সময় সাঙ্ক কস্ট ফ্যালেসি বলা হয়। মানে হারানো টাকার কথা ভেবে আমরা ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই। রাইট। নিজের ভুলটা স্বীকার করার যে মানসিক কষ্ট, সেটা থেকে বাঁচতেই তো মানুষ এই লোকসানে বোঝা বয়ে বেড়ায়। বিনিয়োগের ক্ষেত্রেও আমরা ঠিক এই কাজটাই করছি, তাই না? একদম। এরপর সিএফএ গবেষণায় আরেকটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুলের কথা উঠে আসছে, যাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভনেস বায়াস। রিপ্রেজেন্টেটিভনেস বায়াস? বিষয়টা একটু সহজ করে বোঝানো যায়?
এর মানে হলো কোনো কিছুর বাহ্যিক বা ভাষা বৈশিষ্ট্য দেখে তার ভেতরের সম্ভাবনাটা বিচার করা। আমাদের মস্তিষ্ক কঠিন প্রশ্নের উত্তর খোঁজার বদলে একটা সহজ প্রশ্ন দিয়ে সেটাকে রিপ্লেস করে দেয়। আচ্ছা, মানে শর্টকাট খোঁজার কি? হ্যাঁ, যেমন ধরুন ফরচুন ম্যাগাজিনের মতো বিখ্যাত পত্রিকাগুলো যখন কর্পোরেট জরিপ করে সবচেয়ে প্রশংসিত বা গুড কোম্পানিজের তালিকা প্রকাশ করে, তখন সাধারণ মানুষ অবচেতনভাবে ধরে নেয় যে যেহেতু এটা একটা ভালো কোম্পানি তাই এর শেয়ারও নিশ্চয়ই দুর্দান্ত হবে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। মানে একটা কোম্পানি যদি সুনাম থাকে, ম্যানেজমেন্ট ভালো হয়, তাহলে তো সেই কোম্পানির শেয়ার ভালো পারফর্ম করারই কথা, তাই না? এখানে ভুলটা কোথায় হচ্ছে? আপাত দৃষ্টিতে যুক্তিসঙ্গত মনে হলেও ঠিক এখানেই মনস্তত্ত্ব আমাদের ধোঁকা দেয়। গবেষণায় দেখা যাচ্ছে এই ধরনের সবচেয়ে প্রশংসিত বড় কোম্পানিগুলোর শেয়ার দীর্ঘমেয়াদে বাজারের অন্যান্য সাধারণ শেয়ারের চেয়ে বেশ খারাপ পারফর্ম করে। তাই নাকি? কিন্তু কেন? কারণটা হলো এই কোম্পানিগুলোর পজিটিভ দিকগুলো নিয়ে মিডিয়ায় এত বেশি আলোচনা হয় যে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে তাদের শেয়ারের দাম আগে থেকেই অতিরিক্ত বেড়ে যায়। ও, বুঝতে পেরেছি। মানে দামটা আগেই হাইপ হয়ে যায়। একদম। পরবর্তীতে এই কোম্পানিগুলো আর ওই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে পারে না। ফলে যারা ভালো কোম্পানি মানেই ভালো শেয়ার ভেবে চোখ বন্ধ করে টাকা ঢেলেছিলেন, তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েন। এটা তো অনেকটা এমন যে কোনো সিনেমার ট্রেলার খুব চমৎকার হয়েছে, পোস্টারও দারুণ, তাই সবাই ধরে নিল সিনেমাটা মাস্টারপিস হবে। কিন্তু হলে গিয়ে দেখা গেল ভেতরে কোনো গল্পই নেই। হা, ঠিক তাই। বাহ্যিক চাকচিক্য দেখে ভেতরেও সব ঠিক আছে ভেবে নেওয়াটাই হলো এই রিপ্রেজেন্টেটিভনেস বায়াস। ওয়াও, এটা একটা দারুণ পয়েন্ট। আর এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো আমাদের এই ভুলগুলো বা অযৌক্তিক আচরণগুলো কিন্তু শেয়ার বাজারের কোনো সিস্টেমের ত্রুটি নয়। এগুলো আসলে মানব মস্তিষ্কের বিবর্তনের সরাসরি ফল। বিবর্তনের ফল? মানে এভলিউশনের সাথে সম্পর্ক কি? হুম, আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা যা আমাদের তাৎক্ষণিক বিপদ থেকে বাঁচতে সাহায্য করত, মানে জঙ্গল বা গুহায় থাকার সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আচ্ছা, মানে সেই হান্টার গ্যাদারার যুগের কথা বলছেন? হ্যাঁ, শিকারি যুগে যে মেন্টাল শর্টকাট আমাদের বাঁচিয়ে রাখত, আজকের জটিল ডেটা নির্ভর আর্থিক বাজারে সেই একই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আমাদের ধ্বংস ডেকে আনছে। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। আচ্ছা, বিবর্তনের এই ফাঁদ থেকে সাধারণ মানুষ নয় বাঁচতে পারল না, কারণ তাদের হয়তো ফাইন্যান্স নিয়ে পড়াশুনো নেই। কিন্তু যারা ওয়াল স্ট্রিটে কাজ করেন, হ্যাঁ, প্রফেশনালদের কথা বলছেন। একদম, ওই যে উচ্চ বেতনের পেশাদাররা যারা দিন-রাত শুধু বাজার নিয়ে পড়ে আছেন, তারা তো নিশ্চয়ই এই ফাঁদ থেকে পুরোপুরি মুক্ত। তাদের তো ইমোশন সরিয়ে রাখার জন্যই এত বড় বড় ডিগ্রি দেওয়া হয়। সাধারণ দৃষ্টিতে এমনটাই মনে হওয়া স্বাভাবিক যে জ্ঞান বা ডিগ্রি দিয়ে হয়তো এই মনস্তাত্ত্বিক ত্রুটিগুলো দূর করা যায়, কিন্তু প্রাতিষ্ঠানিক তথ্য উপাত্ত একেবারে ভিন্ন কথা বলছে। ভিন্ন কথা বলছে মানে? প্রফেশনালরাও ভুল করে? হ্যাঁ, পেশাদাররাও এই ভুলের বৃত্ত থেকে বেরোতে পারেন না, বরং অনেক ক্ষেত্রে তাদের ভুলগুলো আরও বড় আকার ধারণ করে। এই প্রসঙ্গে আমাদের হাতে থাকা ডিসকাউন্টস ব্রোকারেজ ডেটা থেকে অত্যন্ত চমকপ্রদ একটা তথ্য আমি এখানে তুলে ধরতে চাই। হ্যাঁ, ডেটাটা শেয়ার করুন। প্রায় ৩৫,০০০ বিনিয়োগকারী ট্রেডিং রেকর্ড নিয়ে একটা দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করা হয়েছিল। সেখানে দেখা গেছে পুরুষ বিনিয়োগকারীরা নারীদের তুলনায় প্রায় ৪৫% বেশি ট্রেড বা লেনদেন করে থাকেন। ৪৫% বেশি? কিন্তু কেন? কারণ হচ্ছে পুরুষদের মধ্যে ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি থাকে। তারা ভাবেন তারা বাজারের গতিবিধি অন্যদের চেয়ে ভালো বুঝতে পারছেন। আচ্ছা, কিন্তু ফলাফল কি দাঁড়ায়? ফলাফল বেশ করুণ। এই অতিরিক্ত লেনদেনের কারণে তাদের ট্রেডিং খরচ অনেক বেড়ে যায়, আর দিন শেষে তাদের লাভের পরিমাণ নারীদের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে যায়। মানে বেশি বুদ্ধি খাটানো বা বাজারের ওপর নিয়ন্ত্রণের অবাস্তব বিভ্রম এখানে লাভের চেয়ে ক্ষতি বেশি ডেকে আনছে। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আর শুধু সাধারণ বা ব্রোকারেজ ডেটাই নয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা অন্যের টাকা পরিচালনা করেন সেই ফিউডিউশিয়ারি বা ফান্ড ম্যানেজারদের কথা ভাবুন। হ্যাঁ, ফিউডিশিয়ারি বলতে তো বোঝায় সেই সব পেশাদারদের যারা আইনগতভাবে অন্যদের কোটি কোটি টাকার তহবিল দেখভালের দায়িত্বে থাকেন। একদম। এরাও কিন্তু ওই সিমস গুড বায়াসের শিকার হন। সিমস গুড বায়াস, সেটা আবার কি? ধরুন একজন অত্যন্ত দক্ষ ফান্ড ম্যানেজার কয়েক বছর ধরে দারুণ পারফর্ম করছেন, কিন্তু হঠাৎ করে কোনো সাময়িক কারণে তার ফান্ডের পারফরমেন্স কয়েক মাসের জন্য খারাপ হলো।
এটা তো যে কোনো বিজনেসেই হতে পারে। ঠিক, কিন্তু তখন এই ফিডিউশিয়ারিরা প্যানিক করে ওই ম্যানেজারকে বরখাস্ত করে দেন আর এমন কাউকে নিয়োগ দেন যার সাম্প্রতিক সময়ের রেকর্ড বেশ ভালো। তারা মনে করেন এতে তারা একটা নিরাপদ এবং ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু গবেষণায় কি দেখা গেছে? মেয়াদে ফান্ডের লাভ অনেক বেশি হতো। মানে শুধু সাম্প্রতিক পারফরম্যান্স দেখে নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে তারা আসলে ফান্ডের ভ্যালু ধ্বংস করেছেন। তার মানে দীর্ঘমেয়াদী লক্ষ্যের চেয়ে তাৎক্ষণিক স্বস্তি খোঁজার প্রবণতা পেশাদারদের মধ্যেও কতটা প্রবল। ঠিক তাই। আর পেশাদারদের ব্যর্থতার আরও বড় প্রমাণ মেলে শিকাগো বোর্ড অফ ট্রেডের মতো বিশ্বখ্যাত জায়গায়। সেখানে তো অত্যন্ত দক্ষ পেশাদার ট্রেডাররা কাজ করেন। হ্যাঁ, তাদের লেভেল তো একদম আলাদা হওয়ার কথা। কিন্তু একটা বিখ্যাত গবেষণায় দেখা গেছে এই পেশাদার ট্রেডাররা সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়েও বেশি মাত্রায় মায়োপিক লস অ্যাভার্সনে ভোগেন। মায়োপিক লস অ্যাভার্সন মানে শর্ট সাইটেড বা অদূরদর্শী কোনো ব্যাপার। একদম। ধরা যাক সকালে একজন পেশাদার ট্রেডার বড় অঙ্কের লোকসান করলেন। দুপুরের পর তার মস্তিষ্ক মরিয়া হয়ে ওঠে সেই লোকসান ঢাকার জন্য। ও, বুঝতে পারছি, রিভেঞ্জ ট্রেডিংয়ের মতো। সকালে যে ট্রেডার অত্যন্ত হিসাব করে ঝুঁকি নিচ্ছিলেন, বিকেলে তিনি লোকসান পোষাতে অন্ধের মতো অতিরিক্ত ঝুঁকি নিয়ে বসেন, যেটা একজন যুক্তিবাদী মানুষের কখনোই করা উচিত নয়। এই তথ্যগুলো কিন্তু আমাদের সবার জন্যই একটা বিশাল সতর্ক বার্তা। মানে এর পরিষ্কার অর্থ হলো বাজার সম্পর্কে অনেক বেশি ডেটা জানা, জটিল অ্যালগরিদম বোঝা বা অনেক বেশি বুদ্ধিমান হওয়াই বাজারে জেতার মূল চাবিকাঠি নয়। একদমই না। বাজার কাউকে তার মেধা বা ডিগ্রির জন্য পুরস্কার দেয় না। এখানে মূল চাবিকাঠি হলো নিজের মনস্তত্ত্ব এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা। একদম সঠিক মূল্যায়ন। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমাদের পরবর্তী এবং সবচেয়ে জরুরি প্রশ্নটার জন্ম হয়। হ্যাঁ, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। পেশাদাররাও যদি এই মনস্তাত্ত্বিক ফাঁদে পড়ে এমন অদূরদর্শী সিদ্ধান্ত নেন, তবে এই সমস্যার শেকড় আসলে কোথায়? আমাদের মস্তিষ্ক কেন টাকার ব্যাপারে এমন আচরণ করে? এর উত্তরটা আমরা মার্ক ডগলাসের ট্রেডিং ইন দ্য জোন বইয়ের সারাংশ থেকে খুঁজতে পারি। আচ্ছা, ডগলাস কি বলছেন এ ব্যাপারে? কোনটাই একটা নির্দিষ্ট কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা রুলস ফলো করতে অভ্যস্ত। কিন্তু ট্রেডিং বা শেয়ার বাজারের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। এর কোনো নিজস্ব নিয়ম নেই। এটা হলো অসীম স্বাধীনতার এক মুক্ত প্রান্তর। মানে কখন ট্রেড শুরু হবে, কখন শেষ হবে, কত টাকা ঝুঁকি নেওয়া হবে, এর সবটুকু সম্পূর্ণ বিনিয়োগকারীর নিজের হাতে। আর এই অসীম স্বাধীনতাই আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। আমরা এমন কোনো পরিবেশে অভ্যস্ত নই যেখানে কেউ আমাদের বলে দেওয়ার নেই যে এখন থামো। তো কোনো নির্দিষ্ট নিয়ম বা কাঠামো না থাকায় কি হয়? কাঠামো না থাকায় আমাদের মস্তিষ্ক বাজারের এই চরম অনিশ্চয়তাকে একটা আক্ষরিক বিপদ বা থ্রেট হিসেবে সিগন্যাল দেয়। নিউরোসায়েন্সের ভাষায় বললে, যখন একটা ট্রেড আমাদের বিপরীতে যায় তখন মস্তিষ্কের অ্যামিগডেলা বা ভয়ের কেন্দ্রটি ঠিক সেভাবেই অ্যাক্টিভ হয় যেভাবে জঙ্গলে একটা বাঘ সামনে পড়লে হতো। ওয়াও! মানে মস্তিষ্ক আর্থিক লোকসান আর শারীরিক বিপদের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না? একদমই না। আর এই নিরাপত্তাহীনতা থেকেই জন্ম নেয় দুটো আদিম আবেগ, ফিয়ার অফ লস বা ক্ষতির ভয়, আর ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট বা লাভজনক সুযোগ হারানোর ভয়। কিন্তু এখানে একটা ব্যাপার মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। যারা বাজারে টাকা খাটান তারা তো আগে থেকেই জানেন যে বিনিয়োগে ঝুঁকি আছে। আমরা যখন কোনো ট্রেডে প্রবেশ করি তখন তো আমরা জেনে শুনেই ঝুঁকি নিচ্ছি। হ্যাঁ, লজিক্যালি তো তাই মনে হয়। তাহলে ট্রেডটা যখন লোকসানে যায় তখন এতটা মানসিক কষ্ট বা শারীরিক ভীতির সৃষ্টি হয় কেন? আমরা তো আগে থেকেই জানতাম যে এমনটা হতে পারে। এটা খুবই গভীর একটা প্রশ্ন। আর এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের ইগো বা অহমের ভেতরে। মার্ক ডাগলাসের খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। কিরকম ব্যাখ্যা? তিনি বলছেন, ঝুঁকি নেওয়া আর ঝুঁকি মেনে নেওয়া বা অ্যাকসেপ্টিং দ্য রিস্ক, এই দুটো মোটেও এক কথা নয়। আমরা হয়তো মুখে বলি যে আমরা ঝুঁকি নিচ্ছি, কিন্তু অবচেতনভাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিশ্লেষণই সঠিক এবং এই ট্রেড থেকে লাভ হবেই। আচ্ছা, মানে আমরা লোকসানের গাণিতিক সম্ভাবনাটাকে মন থেকে আসলেই গ্রহণ করি না? একদম তাই। ফলে যখন বাস্তবে লোকসান হয় তখন আমরা সেটাকে বাজারের একটা স্বাভাবিক গাণিতিক ঘটনা হিসেবে না দেখে বাজারের দেওয়া একটা ব্যক্তিগত অপমান হিসেবে নিই। মনে হয় বাজার যেন ইচ্ছে করে আমাদের ভুল প্রমাণ করল। তার মানে এই ইগোতে আঘাত লাগার কারণেই আসে সেই নিদারুণ মানসিক কষ্ট আর হতাশা। হ্যাঁ,
অবিশ্বাস্য ব্যাপার। মানে আমরা বাজারের মতো একটা সম্পূর্ণ জড়ো, আবেগহীন এবং নিরপেক্ষ গাণিতিক ব্যবস্থাকে নিজেদের ব্যক্তিগত ইগোর সাথে জড়িয়ে ফেলি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তাহলে উপায় কি? যেহেতু আমরা বাজারকে বদলাতে পারবো না, বাজারের গতিপথ নিয়ন্ত্রণ করাও আমাদের হাতে নেই, তাই আমাদের নিজস্ব মেন্টাল সফটওয়্যার বা মানসিক কাঠামোটিকেই বদলাতে হবে। হ্যাঁ, মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করতে হবে। কিন্তু এই রিপ্রোগ্রামিং কিভাবে সম্ভব? আম, যদি আমরা বিষয়টিকে একটা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে আমাদের তাকাতে হবে সফল ক্যাসিনোগুলোর দিকে। সফল ট্রেডাররা ঠিক ক্যাসিনোর মতোই সম্ভাব্যতার ভিত্তিতে বা প্রবাবিলিটিজের ভাষায় চিন্তা করেন। ক্যাসিনোর মতো? মানে ক্যাসিনো কর্তৃপক্ষ তো কখনোই জানে না যে পরবর্তী রাউন্ডে রুলেট বা ব্ল্যাকজ্যাক টেবিলে কে জিতবে। ঠিক, প্রতিটি নির্দিষ্ট গেমের ফলাফল চরম অনিশ্চিত, কিন্তু ক্যাসিনো এ নিয়ে একটুও বিচলিত হয় না, কারণ তারা জানে যে গাণিতিক সম্ভাবনার কারণে হাজারবার খেলা হলে দিন শেষে তারাই লাভবান হবে। একটু সহজ করে বললে, ক্যাসিনোর কাছে একটা এজ বা গাণিতিক সুবিধা থাকে। এজ বলতে খুব জটিল কিছু বোঝায় না। ধরুন একটা কয়েন টস করা হলো। হ্যাঁ, হেড বা টেল। সাধারণ কয়েনে হেড বা টেল পড়ার সম্ভাবনা 50-50। কিন্তু কয়েনটি যদি এমনভাবে তৈরি হয় যে হেড পড়ার সম্ভাবনা 55% আর টেল পড়ার সম্ভাবনা 45%, তবে এই অতিরিক্ত 5%ই হল একটা এজ। একদম নিখুঁত ব্যাখ্যা। ক্যাসিনো বা সফল ট্রেডাররা শুধুই এজের ওপর ভিত্তি করেই কাজ করেন। আর এই সম্ভাব্যতার ভিত্তিতে চিন্তা করার জন্য মার্ক ডাগলাস তার বইয়ে 5টি মৌলিক সত্যের কথা বলেছেন। যা একজন ট্রেডারের মনের গভীরে গেঁথে নেওয়া উচিত, তাই তো? হ্যাঁ, প্রথমটি হল বাজারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। দ্বিতীয়ত, টাকা আয় করার জন্য পরবর্তী মুহূর্তে কি ঘটবে তা আগে থেকে জানার কোনোই প্রয়োজন নেই। এই দ্বিতীয় পয়েন্টটা কিন্তু দারুণ। কাউন্টার ইনটিউটিভ, মানে সাধারণ ধারণার একদম বিপরীত। আমরা তো সারা জীবন শিখেছি যে ভবিষ্যৎ অনুমান করতে পারলেই বাজারে লাভ হয়। কিন্তু ওই ক্যাসিনোর উদাহরণটা মনে করুন, তারা তো জানে না কে জিতবে, তবুও তারা লাভ করে। ডগলেসের তৃতীয় সত্যটিও একই রকম। লাভের জন্য যে এজ বা সিস্টেম ব্যবহার করা হচ্ছে, তার জয় ও পরাজয়ের মাঝে একটা র্যান্ডাম বা দৈব বন্টন রয়েছে। রাইট। আর চতুর্থ সূত্রটি হল, এজ বা কৌশল হল মূলত এমন একটা নির্দেশক যা বলে দেয় একটি ঘটনার চেয়ে আরেকটি ঘটনা ঘটার সম্ভাবনা সামান্য বেশি, এর বেশি কিছুই নয়। আর পঞ্চম সত্যটি সম্ভবত সবচেয়ে শক্তিশালী। বাজারের প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ অনন্য বা এভরি মোমেন্ট ইজ ইউনিক। এটার মানে কি? এর মানে হল, গতকাল যে প্যাটার্ন দেখে বাজারে লাভ হয়েছিল, আজ হুবহু একই প্যাটার্ন তৈরি হলেও ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। কারণ আজকের বাজারে ক্রেতা বিক্রেতা সম্পূর্ণ আলাদা, তাদের মনস্তত্ত্ব আলাদা। আগের ট্রেডের সাথে পরের ট্রেডের কোনোই সম্পর্ক নেই। চমৎকারভাবে পয়েন্টগুলো বিশ্লেষণ করলেন। এই 5টি সত্য মস্তিষ্ককে অনিশ্চয়তা মেনে নিতে শেখায়। এর পাশাপাশি এই মানসিক কাঠামোটিকে ধরে রাখার জন্য ডগলাস 7টি ধারাবাহিকতার নীতি বা 7 প্রিন্সিপলস অফ কনসিস্টেন্সির কথাও বলেছেন। হ্যাঁ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাজারে ঢোকার বা ট্রেডে নামার আগেই নিজের ঝুঁকির পরিমাণ একদম সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে নেওয়া। এর ফলে অবচেতন মন আগে থেকেই ওই নির্দিষ্ট পরিমাণ ক্ষতির জন্য প্রস্তুত থাকে, ফলে ইগোতে আঘাত লাগে না। এরপর বাজার যখনই নির্ধারিত লাভের সুযোগ দেবে, লোভ না করে তখনই সেই লাভ পকেটে পড়া। আর সবচেয়ে বড় কথা হল, লোকসানকে কোনোভাবেই নিজের মেধা বা বুদ্ধির ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখা। পেশাদাররা লোকসানকে দেখেন যে কোনো ব্যবসার একটা স্বাভাবিক খরচ হিসেবে। মানে কস্ট অফ ডুইং বিজনেস আর কি। একজন দোকানদারের যেমন প্রতি মাসে দোকান ভাড়া দিতে হয় বা বিদ্যুৎ বিল দিতে হয়, সফল ট্রেডারের কাছে লোকসানটাও ঠিক তেমন। এটা হলো বাজার থেকে শেখার জন্য বাজারকে দেওয়া টিউশন ফি। ঠিক তাই। যখন আমরা এই বিষয়গুলো মস্তিষ্কে পুরোপুরি গেঁথে নিতে পারব, তখন বাজারের ওঠানামা আর আমাদের ভয়ের কারণ হবে না। তাহলে এতক্ষণের এই দীর্ঘ আলোচনার মানে কি দাঁড়ালো? যদি পুরো বিষয়টির নির্যাসটা নিই, তবে আমরা দেখতে পাই যে শেয়ার বাজার বা মার্কেট নিজে থেকে কাউকে কোনো কষ্ট বা আনন্দ দেয় না। একদম। বাজারের নিজস্ব কোনো আবেগ নেই, এটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার গাণিতিক ছন্দে চলতে থাকে। এই যে হতাশা, রাগ বা অতি উত্তেজনা, এর সবকিছুর মূলে রয়েছে
আমাদের নিজস্ব অবাস্তব প্রত্যাশা এবং অন্তর্নিহিত ভয়। বাজার শুধু আমাদের সেই লুকানো আবেগগুলোকেই আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে। এটা একটা অসাধারণ উপসংহার। একজন সফল বিনিয়োগকারী বা ট্রেডার হওয়ার অর্থ এই নয় যে সারা দিন বসে বিশ্বের সবচেয়ে জটিল চার্ট বা গ্রাফ বিশ্লেষণ করা বা কোম্পানির ব্যালেন্স শিট মুখস্থ করা। রাইট? বরং এর প্রকৃত অর্থ হল নিজের আবেগ, ভয় এবং ইগোকে আয়ত্তে আনতে পারা। এটা আসলে বাইরের বাজারের সাথে কোনো লড়াই নয়, এটা সম্পূর্ণভাবে আত্ম-আবিষ্কার আর আত্মনিয়ন্ত্রণের একটা দীর্ঘ যাত্রা। যারা নিজেদের মস্তিষ্কের এই ত্রুটিগুলো ধরতে পারেন, তারাই এই যাত্রায় দীর্ঘমেয়াদে টিকে থাকেন। একদমই তাই। আর আজ আলোচনা শেষ করার আগে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং নতুন ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। হ্যাঁ, নিউরো ইকোনমিক্সের বিষয়টা, তাই তো? হ্যাঁ, আমাদের হাতে থাকা সিএফএ গবেষণাপত্রের একদম শেষের দিকে নিউরো ইকোনমিক্স নামে সম্পূর্ণ নতুন একটা ফিল্ডের কথা বলা হয়েছে। প্রথাগত অর্থনীতি এতদিন শিখিয়ে এসেছে যে মানুষ হিসাব কষে সিদ্ধান্ত নেয়। কিন্তু এই নিউরো ইকোনমিক্স ল্যাবে বসে মানুষের মস্তিষ্কের স্ক্যান করে অন্য একটা ছবি দেখিয়েছে। ঠিক, তারা দেখিয়েছে যে বিনিয়োগের মতো চরম অনিশ্চিত মুহূর্তে বেশিরভাগ সিদ্ধান্তই যুক্তিবাদী অংশ বা প্রি-ফ্রন্টাল কর্টেক্স থেকে আসে না, বরং তা আসে মস্তিষ্কের একদম গভীরে থাকা স্বয়ংক্রিয় ও আবেগতাড়িত অংশ থেকে। বিষয়টা ভাবলে অবাক হতে হয়। তাই না? হয়তো আর কয়েক দশক পর ফাইন্যান্স বা ট্রেডিং শেখার ক্লাসে শুধু বই পড়ানো বা গ্রাফ আঁকানো হবে না, বরং ল্যাবে নিয়ে শিক্ষার্থীর মস্তিষ্কের এমআরআই স্ক্যান করা হবে। ওয়াও, সেটা কিন্তু একটা দেখার মতো ব্যাপার হবে। একদম, স্ক্রিনে যখন দেখা যাবে পোর্টফোলিওর টাকা লোকসানে যাচ্ছে, তখন মস্তিষ্কের ফিয়ার সেন্টার ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা মাপা হবে। নিজের ব্রেন স্ক্যানের সেই ভয়ঙ্কর আবেগতাড়িত রূপটি না দেখা পর্যন্ত হয়তো ভবিষ্যতে কাউকে আসল টাকা দিয়ে বিনিয়োগ করতেই দেওয়া হবে না। এই বিষয়টা আসলেই সবাইকে নতুন করে ভাবাবে। হ্যাঁ, বিষয়টা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার অবকাশ রইল সবার জন্য। মস্তিষ্ক আর অর্থের এই অদ্ভুত খেলা নিয়ে আজকের এই চমৎকার আলোচনার জন্য অনেক ধন্যবাদ। নতুন কোনো অজানা বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।